আমরা বিগত 15 বছর সেই কথাটি ভুলে গিয়েছিলাম, এবং এটা বললে হয়তো আমার অত্যুক্তি হবে না যে 72-75-এও এমন একটি পর্যায়ে এসেছিল যখন আমরা ভিন্ন মতের যে সুযোগ সেটা আমরা হরণ করেছি, এবং সে কারণেই কিন্তু একটি দুর্যোগ এসেছিল বাংলাদেশের ইতিহাসে। এবং আমরা দেখেছি 2024-এর অগাস্টে, 5ই অগাস্টে যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এটা কিন্তু আসলে খুব সুখকর ঘটনা নয়। সুখকর ঘটনা নয় এই কারণে যে এই ঘটনাতে কিন্তু বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পায়নি, সম্মান হানি হয়েছে। কাজেই আমরা যাই কিছু বলি না কেন, যাই কিছু আলোচনা করি না কেন, আমি বিশ্বাস করি যে ভিন্ন মতের যে প্রয়োজন একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে, সেই ভিন্ন মতের সুযোগটি সব সময় উন্মুক্ত রাখতে হবে। এবং যখনই ভিন্ন মতের সুযোগ ব্যাহত করা হয়, তখনই কিন্তু একটা রাষ্ট্রের উপরে বিপদ নেমে আসে। বাংলাদেশে বারবার কিন্তু সেটাই ঘটেছে। গণতন্ত্র নিয়ে অনেক কথা আছে, গণতন্ত্রের অনেক সংজ্ঞা আছে। একটু আগে আমরা শুনেছি মান্না সাহেব বলেছেন যে গণতন্ত্রের যে সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি, সেটি তিনি ব্যাখ্যা করেছেন। আমি এই প্রসঙ্গে গণতন্ত্র সম্বন্ধে যে একটি অত্যন্ত চমৎকার সংজ্ঞা দেওয়া হয়, সেটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে ডেমোক্রেসি is the rule of majority with the consent of the minority. আমি জানি না এই ফ্রেজটি কে আবিষ্কার করেছিলেন, কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু তিনি একদিকে গণতন্ত্রের শক্তির কথা বলেছেন, এবং ঠিক অন্যদিকে গণতন্ত্রের যে দুর্বলতা, সেটাকে কিভাবে আমরা মানিয়ে নিতে পারি সে কথাটিও বলেছেন। কাজে আসলে কথাটি হচ্ছে যে রাজনীতি কেন এসেছে। আমরা যদি হাজার হাজার বছর আগের অতীত ইতিহাসে ফিরে যাই, সভ্যতার আদিম পর্যায়ে, তখন কিন্তু রাষ্ট্র ছিল না। আপনারা সেই ইতিহাস আপনারা জানেন, আমি তার বিরক্তি করব না। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক দল নেই, যারাই দেশ শাসন করেন, আমার মনে হয় যে এই ভিন্ন মতের যে গুরুত্ব, সেটা আমরা যতক্ষণ স্বীকার করে নেব, ততক্ষণ আমি বিশ্বাস করি যে রাষ্ট্র পরিচালনায় কোনো রকমের কোনো দ্বন্দ্ব আসতে পারে না। যখনই ভিন্ন মতকে দমন করা হয়, যখনই রাষ্ট্র ক্ষমতাকে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীর অর্থ বিত্ত উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখনই কিন্তু বাংলাদেশে কিন্তু ঠিক সেটাই হয়েছিল। এ কারণেই কিন্তু আমরা বলি যে বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাকে আমরা অলিগার্কি বলে থাকি। এবং এ থেকে বেরিয়ে আসার জন্য ছাত্র জনতা যে ভূমিকা নিয়েছে, আমি তার ব্যাখ্যায় যাব না। আমি কয়েকদিন আগে বলেছি যে তারা একটি বিস্ফোরণ পরিস্থিতিতে তারা যখন স্পার্কটি দিয়েছিল, তখন অগ্নুৎপাতের মাধ্যমে একটি লাভা স্রোত এসে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচারকে ভাসিয়ে নিয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি এটাই সত্যি। কাজে আজকে যে অবস্থাটি হয়েছে, সেখানে কোনো আইনের প্রশ্ন তুলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। এটা অবান্তর হবে, ইররিলেভেন্ট হবে। কেননা আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেটাকেও কিন্তু মানুষই ডিফাইন করেছে। মানুষ বলে ডক্ট্রিন অফ নেসেসিটি। আমরা কিন্তু আজকে ডক্ট্রিন অফ নেসেসিটির ভেতরেই আছি। কাজেই এই সরকারের আইনগত অধিকার কতটুকু আছে বা নাই, সেই প্রশ্ন করে কিন্তু লাভ নেই। জনগণ তাদের অ্যাপয়েন্ট, ছাত্ররা তাদের তাকে এই সরকারকে অ্যাপয়েন্ট করেছে কি করে নাই, আমার মনে হয় যে সেই বিতর্কে গিয়েও খুব একটা আসলে আমরা অনেক কিছু অর্জন করব না। বিষয়টি হচ্ছে
যে একদিকে যেমন ছাত্র জনতার একটা পরিস্থিতি থেকে এই দেশকে সর্বশেষ তাদের যে স্পার্ক, সেই স্পার্ক দিয়ে এই দেশকে যেমন উত্তরণ ঘটিয়েছে, এই সরকারের উপরেও কিন্তু একটি দায়িত্ব এসে পড়েছে, মারাত্মক দায়িত্ব, এবং সরকারকেও সেটা উপলব্ধি করতে হবে। এবং যে কথাটা আমরা বারবার বলছি, সবাই বলছেন, আপনারা বলছেন, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই দেশের সামনে বিপদ, এটাও অস্বীকার করা যাবে না। এবং দেখুন, এই যে শব্দটি এসেছে, যে একটি যৌক্তিক সময় এই সরকারকে দিতে হবে, আমরা কিন্তু এই শব্দটি ব্যবহার করেছি, সবাই ব্যবহার করেছে, কিন্তু এই প্রশ্ন এসছে যে যৌক্তিক সময়টা কতদিন। আমি এভাবে দেখছি জিনিসটা, যে যখন অনেক বক্তার কথা শুনছিলাম, আমি এভাবে বিষয়টি আমার চিন্তায় এসেছে, শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন, যে বাংলা ভাষার কি মাধুর্য। আমরা এই যে একটা অনিশ্চিত জিনিস, এই যে একটা দ্বন্দ্ব, আমরা কিন্তু এটাকেও ডিফাইন করেছি, এবং আমরা যৌক্তিক শব্দ দিয়েই কিন্তু সেটা ডিফাইন করেছি। আমরাও জানি না যৌক্তিক সময়টা কি, সরকার জানে না যৌক্তিক সময়টা কি, কিন্তু আমরা সবাই বুঝি যে একটি যৌক্তিক সময় দিতে হবে। এটা বলার পরে আরো কিছু কথা থেকে যায়। কথাগুলো কি? সংস্কার কিছুটা আভাস দিয়েছেন, অত্যন্ত চমৎকার ভাবে আভাস দিয়েছেন মান্না সাহেব তার বক্তব্যের শেষ দিকে। সংস্কার, আমি একটু ইংরেজি শব্দ ব্যবহার করে বলি, রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে এই সরকার, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট আজকে যে সংস্কার করবে, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে থেকে 2 বছর বা 3 বছর পরে সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে না, এ কথা কিন্তু কেউ বলতে পারবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দ্বিতীয়ত, এটাও বুঝতে হবে, এটা একটা ইন্ট্রিনজিক বিষয়, ফিজিক্সের ভাষায় বলছি, যে পৃথিবীর সংস্কার কিন্তু কোনো সরকারই করতে পারে। এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি বলে আমাদের একটা প্রিন্সিপাল আছে, যে আমরা কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোতে কখনোই নিশ্চিতভাবে কিছু বলতে পারি। তো এখানেও কিন্তু তাই, এখানে এইটা কেউ বলতে পারবেন বা করতে পারবে না যে আমাদের বাংলাদেশের যত সংস্কার প্রয়োজন, কেউ দাবি করে বলতে পারবে না যে আমি সব সংস্কার করব। এখানে কিন্তু গ্যাপ, এখানে গ্যাপ, সেখানে সেই গ্যাপ, সেখানে সেই গ্যাপ, এটা কিন্তু থাকবে। এই কারণে ইংরেজি ভাষার মাধ্যমে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে ইউটোপিয়া। আমরা যতই কল্পনার জগতে বাস করি না কেন যে আমি একটি ইউটোপিয়া তৈরি করব, বাস্তব জগতে কিন্তু ইউটোপিয়া সৃষ্টি করতে হবে। তো এই সব কিছু বিবেচনায় আমরা আজকে যেমন এমন একটি পর্যায়ে এসেছি, আমি বিশ্বাস করি এখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, এবং সরকারকেও ধৈর্য ধারণ করতে হবে। দুটি ধৈর্যের অর্থ কিন্তু এক নয়। আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে সেটি হচ্ছে যে যেটি প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ধৈর্য ধারণ। আর সরকারের পক্ষ থেকে, এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে, যে এই যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টকে উপলব্ধি করতে হবে। তারা যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময়, যতদিন খুশি সময় নেবেন, তাহলে কিন্তু মানুষের আবার, আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বসবে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সময় তো যৌক্তিক এখন আর নেই, সেই যৌক্তিক সময় পার হয়ে গেছে। কাজেই এই আজকের সরকার সেটাও মনে রাখতে হবে, যে বুঝতে হবে যে কোন সময়টা যৌক্তিক নয়, এটা তাদের উপলব্ধিতে নিয়েই তাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে হবে। এরপরে প্রশ্ন আসতে পারে যে কোন কাজগুলো প্রয়োজন, কোন সংস্কারগুলো করতে হবে। আমি এই প্রসঙ্গে বলবো যেটা এটা এরকম নয় ওয়ান অর দ্য আদার, এটা অথবা অন্যটা এরকম নয়, অথবা এটা করব আগে এটা করব পরে, এটা সেরকমও নয়।
যেটাই প্রয়োজনীয় মনে হচ্ছে আমাদের কাছে, এটা হয়তো আমরা ডিফাইন করে বলতে পারবো না, কিন্তু আমাদের সবারই কিন্তু কিছু ধারণা আছে যে এই কাজগুলো জরুরি, এই কাজগুলো একটু কম জরুরি, এগুলো হতে পরে। আমি নির্দিষ্ট করে বলতে চাই না, নির্দিষ্ট করে বলার প্রয়োজন নেই, এটা আমরা সবাই জানি। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। কেন করতে হবে? দেখুন, এটা তো পলিটিক্যাল সায়েন্সের অত্যন্ত মূল কথা। প্রথম কথা যে দেখুন, 17 কোটি মানুষ তো দেশ পরিচালনা করার দায়িত্বে থাকতে পারবে, এটা একটা অবশ্যক কথা। 17 কোটি মানুষ তাদের ইচ্ছার বহিঃপ্রকাশে যদি এই দেশকে পরিচালনা করতে চায়, তাহলে প্রথম কথা হচ্ছে মেজরিটির প্রয়োজন। বেসিক কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। তারপরে কি, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের কিছু প্রতিনিধি সৃষ্টি করতে হবে। আমাদের ক্ষেত্রে 300 জন প্রতিনিধি আমরা, কিন্তু সেখানেই শেষ নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। 300 জন প্রতিনিধিকে দেশের 17-18 কোটি মানুষ যে ক্ষমতা দিয়েছে, সেটা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা বেশ মজা করে বলি যে রাষ্ট্রের বন্দোবস্ত করতে হবে, এই ধরনের কথা আমরা বলি। আর এটাও বলি রাষ্ট্রকে মেরামত করতে হবে, এটাও বলি। বিষয়টি হচ্ছে এই যে জনগণ যে 300 জনকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিচ্ছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য। কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। নির্দিষ্ট সময়টা কি? আমাদের দেশের ক্ষেত্রে 5 বছর। এখন যেমন প্রশ্ন হচ্ছে 2 টার্ম থাকতে পারবেন। 2 টার্ম কেন? আমি যদি বলি 1 টার্ম থাকতে পারবে, অসুবিধা। আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। ফিলিপাইন্স, আমার সৌভাগ্য হয়েছিল তার প্রেসিডেন্টের সঙ্গে একবার বসে কথা বলা। তিনি বলেছিলেন যে, আমার নাম করেই বলেছিলাম, পরিচিত, বলছেন যে তুমি জানো যে আমি যে প্রেসিডেন্ট ফিলিপাইনের, আমার জন্য সবচেয়ে আনন্দময় জিনিস। আমি বললাম যে কি, আপনি বলুন। তো তিনি বলছিলেন যে আমাকে কোনো সময় চিন্তা করতে হয় না যে আমি দ্বিতীয় নির্বাচনে বিজয়ী হব না পরাজিত। এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের। কারণ ফিলিপাইনের সংবিধানে একবারই প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে 6 বছরের জন্য, দ্বিতীয়বারের জন্য এটা আর সম্ভব নয়। 1 টার্ম, 2 টার্ম, 3 টার্ম, আসলে এগুলি ঠিক আছে, এগুলি আমরা ঠিক করতে পারি, এটা বড় কথা নয়। 2 টার্ম করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু 2 টার্মের ভিতরে একজন এই ধরনের, আমরা যাকে দেখেছি এই ধরনের একজন ব্যক্তি আসলে 2 টার্মের ভিতরে বাংলাদেশে 12টা খুব ভালোভাবেই বাজিয়ে দিতে পারবে, এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কাজে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিকদের উপরে যে সমালোচনা এসেছে, কেন আজকে রাজনীতিকদের কথার উপরে সাধারণ মানুষের আমজনতার কেন আস্থা নেই, আমার মনে হয় রাজনীতিকদের সেই হার্ট সার্চিংটা করতে আমাদের এই প্রশ্নটা আত্মজিজ্ঞাসা বাংলাদেশের রাজনীতিকদের নিজেদেরকে করতে হবে যে কেন বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, নতুন প্রজন্ম, কেন রাজনীতিকদের কথায় তাদের আস্থা নেই। আমি একটা ছোট্ট কথা বলি। কিছুক্ষণ আগে বলেছেন সাকিব সাহেব না মান্নান সাহেব বলেছেন যে আমরা 2 বছর পরিশ্রম করে এটি 31 দফা দিয়েছিলাম। আমি খোলাখুলি কথা বলছি, ফ্র্যাঙ্কলি বলছি, আত্মসমালোচনা করার জন্য, তাই না সাকিব সাহেব? এর পিছনে যে কত মিটিং গেছে, কত আলোচনা, কাউন্টার আলোচনা গেছে, এটা আপনারা হয়তো জানেন। তারপরে যাই হোক, মোটামুটি আমরা সম্মত হয়ে 31 দফা দিয়েছি। এটা 31 দফা ঘোষণা করেছি, তাও প্রায় 2 বছর আগের কথা। প্রক্রিয়াটি শুরু হয়েছিল আরো 2 বছর আগে। এবং আপনারা দেখবেন যে এটা একটি চমৎকার, ইউনিক একটা আইডিয়াল একটা, এটা হলে মনে হয় যে বাংলাদেশ ভেঙেছে। প্রশ্নটি হচ্ছে অন্য, আজকে এই 5ই অগাস্টের পরে দেখুন এই ছাত্র জনতা তারা বলছে যে এই দেশের কিছু রিফর্ম করে। কেন বলছে?
এবং ওরা নির্দিষ্টভাবে যে কয়েকটি রিফর্মের কথা বলছে তার মধ্যে কিন্তু এই যে প্রধানমন্ত্রীর অনির্দিষ্ট টার্ম সেটাও বাতিল করে। কিন্তু আমি ফ্র্যাঙ্কলি বলছি, তারা কখনো বলে না যে আমরা 1.5-2 বছর আগে রাজনীতিকরা কিন্তু এটা সহ আরো 30টা রিফর্মের প্রস্তাব আমরা দিয়েছি, কোনোটাই খারাপ না, কাগজে কলমে আপনারা পড়ে দেখবেন। মূল প্রশ্নটি আমার কাছে যে মূল প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এত বললাম, এত ঘোষণা করলাম, 5 তারা হোটেলে গিয়ে আমরা অ্যানাউন্স করেছি, তারপরে ছাত্ররা আবার এসে পুনরায় সেই কথা নতুন করে বলছে যে এই রিফর্মগুলি দরকার। কেন? আপনারা কি কেউ চিন্তা করেছেন? একটাই কারণ, আমরা যত মাইকে যত কথাই বলি না কেন, আসলে বাংলাদেশের তরুণ সমাজ, নতুন প্রজন্ম বলেন আর তৃণমূলের মানুষ বলেন, তারা বলে এগুলি কথার কথা, তারা তাদের কোনো আস্থা নেই। রাজনীতিকদের যে হার্ট সার্চিং এর কথা বলে, আমি বিশ্বাস করি রাজনীতিকদের সেই প্রশ্ন নিজেদেরকে করতে, কেন তারা এত ভালো ভালো কথা পড়েও জনগণ তাদের কথায় আস্থা রাখছে না। এবং সেই পরিবর্তনটা আমার মধ্যে শান্ত বলেছেন, অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন মানুষ। আমাদের বিভিন্ন রিফর্মের সঙ্গে আমার বিশ্বাস যে রাজনীতিকদের রিফর্ম, আমি খোলাখুলি কথা বলি, আমি নিজেও সম্ভবত রাজনীতিক এই কাতারে পড়ি, তবে আপনাদের সামনে স্বীকার করতে অসুবিধা নাই, বাংলাদেশের রাজনীতির পরীক্ষায় আমি কিন্তু উত্তীর্ণ হতে পারিনি। যাই হোক, আশা করি আমার কথাগুলো কিন্তু আমি মনের কথা বলছি, এগুলোকে আশা করি কেউ আবার মিস ইন্টারপ্রেট করবে। আমি একেবারে অন্তর থেকে বলছি, আমি বিশ্বাস করছি যে এই প্রয়োজন বাংলাদেশের রাজনীতিকদের প্রয়োজন আছে। আজকে থেকে প্রায় 20 বছর 20 আগে যখন প্রথম 21 টেলিভিশনে একটি ডিবেটের প্রচলন করেছিলেন আলী জাকের, প্রথম, আজকে যে টক শো দেখেন প্রথম কিন্তু মোটামুটি বাংলাদেশে তখন থেকে শুরু। তিনি একজন অগ্রপথিক ছিলেন। তিনি আমাকে দীর্ঘ 1 ঘন্টা একটা ইন্টারভিউ নেবার পরে শেষ প্রশ্ন আমাকে করেছিলেন, তাহলে কি এটা বলবো যে রাজনীতিতে কোনো শেষ কথা নেই? আমি তাকে উত্তর দিয়েছিলাম, আলী জাকিরকে, যে আমার বিশ্বাস রাজনীতিতে শেষ কথা থাকতে হবে। আমি আজকে একটা বলবো, কালকে একটা বলবো, পরশু একটা বলবো, যখন যেটা আমার সুবিধা হয় সেটা বলবো। এই রাজনীতিতে শেষ কথা নেই। এটা দিয়ে কিন্তু আজকের নতুন প্রজন্মের কাছে আমরা পার পাবো না। আমি নিজের বিশ্বাস থেকে এই কথাগুলো বলছি। আজকে যেমন একটা সহজ কথা বলি, সংগঠন, বাংলাদেশের যে মূল দলগুলো আছে, আমি অনেক দল আছে, আমি সব দলের কথা বলছি না, মূল যে দলগুলো আছে সেখানে সংগঠন কিভাবে হয়? সংগঠন তো বটম আপ হতে হবে। আমাদের সংগঠন কি বটম আপ হচ্ছে? আমাদের সংগঠন তো হচ্ছে টপ ডাউন। এই মূল প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আছে। তারা হয়তো প্রকাশ্যে সেভাবে জোরদার করে বলেনি এতদিন, কিন্তু তারা কিন্তু তাদের কাজকর্মে প্রকাশ করে দিয়েছে। কিভাবে কাজকর্মে প্রকাশ করেছে? রাজনীতিকদের কথায় তাদের আস্থাহীনতা। আমরা সবকিছু রিফর্ম করার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও রিফর্ম হই, আমরা বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসাবে আমরা গড়ে তুলি। বিশেষ করে এই কারণে 2টি উদ্দেশ্য ছিল বাংলাদেশ সৃষ্টির পিছনে। প্রথমটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল অর্থনৈতিক সাম্য। আমি আজকে 15 বছর পরে একটি নরসিংদীর ডিসি সাহেবের কল পেয়েছি। 15 বছর পরে হঠাৎ করে আমি টেলিফোন ধরার পর বলে আমি নরসিংদীর, আপনি আমাকে ফোন করেছেন? বলছেন না, এমনি করেছি, আমি এসেছি, নতুন এসেছি, এখানে জয়েন করেছি। মানে আমাকে ফোন করার কোনো প্রয়োজন। সঙ্গে আমি আরেকটি কথা বলছি, এটা আজকে আমি বিশ্বাস করি আমার বলা প্রয়োজন। এই যে সরকার, এই যে প্রশাসন, খোলাখুলি আপনারা বলেছেন যে কার ডিসি কোথায় হবে, কে টিএনও হবে, কে ওসি হবে, এই সমস্ত কিছু আলোচনা চলছে না এখন, তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমি ডিসি সাহেব করেছি, আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। আপনি একটি জিনিস খেয়াল রাখবেন,
হচ্ছে যে আইন মোতাবেক আপনি কাজ করবেন, আর দ্বিতীয়ত এটা বলবেন না কোনোদিন কি উপরের আদেশ। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী আমি যতটুকু জানি, উপরের আদেশ যদি অন্যায় হয় সেটা মানার জন্য কোনো বাধ্যবাধকতা কোনো সরকারি কর্মকর্তার নাই। তার সঙ্গে আরেকটি কথা বলেছি যে আপনি আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে মোটামুটি ভাবে আমরা জানি বড় বড় ব্যবসায়ী আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, ক্ষমতাবান ব্যক্তি আছেন, বাংলাদেশে উঁচু সমাজের প্রতিনিধিরা আছেন, তাদের জন্য কিন্তু সরকারের কোনো প্রয়োজন নেই। যে আমরা যে সরকারের রিফর্মের কথা বলছি, একটি উদ্দেশ্য সে বাংলাদেশের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের জন্য কিন্তু এই সরকার। They need the support of the government. গার্মেন্টস ওনার একজন, তার কিন্তু সরকার আছে নাই, সরকার কি করবে না করবে কোনো কিছু দরকার। হ্যাঁ, তারা ব্যাংক থেকে কি বলে ঘুষ দিয়ে তারা 5,000 কোটি টাকা ঋণ নিয়ে নেবে, সেখানে সরকার লাগে না, তো সরকারের ব্যাকিং লাগে। কাজে আপনারা যদি এই দেশের মঙ্গল করতে চান, এই দেশের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের সেবা করেন, সেটাই হবে সবচেয়ে বড় পথ। এই দেশকে আমরা যদি পরিবর্তন করতে চাই, একটি জনকল্যাণমুখী একটি দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই, এই দেশের কোটি কোটি বঞ্চিত মানুষের যে অধিকার, কথা বলার অধিকার তো আমরা বলেছি, ভোটের অধিকার সেটাও আমরা বলেছি। আমি সঙ্গে যেটা যোগ করব যেটা এখানে আলোচনা হয়নি, যে তাদের সত্যিকার একজন আত্মসম্মান নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকার যে অধিকার, আসুন আমরা সবাই মিলে সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিজেদের নিয়োজিত করি। সবাইকে ধন্যবাদ।